অথচ তার এই সুখ দেখে যে অন্য কারোর প্রচন্ড হিংসে হচ্ছে সেটা সে বুঝতেই পারছে না। কত নিষ্ঠুর এই ফুল। রাবির বলল, সাদা রঙে তো আপনাকে বেশ মানায়। ওই যে আপনার বউ না, না মানিয়ে উপায় আছে? রাবির মৃদু হেসে বলে। হ্যাঁ, তাও ঠিক। মেহুল তখন বলল, ও, আপনার সাথে আজকে একজনের পরিচয় করিয়ে দিব। এই বলে সে পেছনে ফিরে চেয়ে দেখলো সাদরাজ নেই। মেহুল এদিক ওদিক ভালোভাবে খুঁজল, কিন্তু সাদরাজের আর দেখা পেল না। আশ্চর্য, লোকটা তো তার পেছন পেছনে আসছিলেন, হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন? রাবির জিজ্ঞেস করলো। কাকে খুঁজছেন? মেহুল তার দিকে চেয়ে বলল, ওই যে একটা লোকের কথা বলেছিলাম না, বাবাকে রক্ত দিয়েছিলেন, উনি আজ আমার ভার্সিটিতে এসেছিলেন। বলেছিলাম আপনার সাথে পরিচয় করিয়ে দিব। আমার পেছনেই তো আসছিলেন, হঠাৎ কোথায় চলে গেলেন? হয়তো কোনো কাজ পড়ে গিয়েছে, তাই চলে গিয়েছেন। থাক, অন্য কোনো দিন না হয় আবার পরিচিত হওয়া যাবে। এখন আপনি আমার সাথে চলুন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চলুন, গেলেই দেখতে পারবেন। আচ্ছা, আমরা কোথায় আছি? গেলেই তো দেখতে পারবেন। আজকে কি আপনার আর কোনো কাজ নেই? খুব জরুরি কিছু নেই। মেন রোডে না, রাবিরের গাড়ি আজ ভেতরে রোড দিয়ে যাচ্ছে, আর তাই এইদিকে বড় কোনো গাড়ি নেই। যা আছে সব রিক্সা আর অটোরিকশা। এই রাস্তাটা মিহুলের অপরিচিত, তা একটু বেশি উৎসুক নয়নে সে এদিক ওদিক দেখছে। রাবির যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও সে জানে না। তবে যেখানেই যাক, এই সময়টা তার সুন্দর যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে ফাঁ ফাঁ করে বাতাস তার চোখে মুখে আছড়ে পড়ছে। তার খোলা চুলগুলো তাই বড্ড বিরক্ত করছে তাকে। মেহুল দুহাত দিয়ে সামনের চুলগুলো কানের পিছে গুজে দেয়, তবে এতে লাভ হয় না কিছুই। সেগুলো বাতাসের তালে আবার বেরিয়ে আসে। চোখে মুখে এভাবে এসে চুল পড়ে থাকলে কার ভালো লাগে? সে এর কারণে ভালো মতো তাকাতেও পারছে না। বিরক্ত হয়ে ব্যাগ হাতিয়ে একটা ব্যান্ড বের করে। বড় চুলগুলোই পেছন দিক দিয়ে বাঁধলেও সামনের ছোট চুলগুলো তো আর যায় না। সেগুলো আগের মতোই তাকে বিরক্ত করে চলছে। সে তাই এবার হাল ছেড়ে দেয়। যা, উড়ুক তো না, যত খুশি উড়ুক, সেও আর বাধা দেবে না। গাড়িটা একটা দোকানের সামনে থামে। রাবির বেরিয়ে একটা পানির বোতল আর দুটো আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম দেখে মেহুলের মনে প্রশান্তি আসে। মন তো তার এটাই চাইছিল। মেহুল আইসক্রিম খাওয়ার সময় একটু আইসক্রিম গড়িয়ে তার জামাতে পড়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে ওঠে। আ, আমার সাদা জামা! মেহুলের এত জোরে চিৎকার শুনে রাবির ভাবে কি না কি হয়ে গিয়েছে। সে অস্থির হয়ে বলতে থাকে, কি হয়েছে মেহুল? কোথাও ব্যথা পেয়েছেন নাকি? আপনার জামাই কি হয়েছে? মেহুল অসহায়ের সুরে বলল। আইসক্রিম পড়ে গিয়েছে। রাবির এটা শুনে দম ফেলে বলে, আপনি এর জন্য এত জোরে চিৎকার দিয়েছেন? আমি তো ভেবেছি কি না কি হয়ে গিয়েছে। এটা কি কোনো সামান্য ব্যাপার? আমার একটা মাত্র সাদা জামা, সেটাও আজ শেষ। মা আমাকে খুব বকবে। রাবির মৃদু হেসে বলে, আচ্ছা, আমি আপনাকে সাদা জামার একটা দোকান কিনে দেব। লাগবে না, এমনিতেও আমার সাদা পছন্দ না, শুধুমাত্র আপনার কথা ভেবে পড়েছিলাম, আর তাই এমন হয়েছে। রাবির আলতো হেসে একটা টিস্যু নিয়ে তার জামাটা ভালোভাবে পরিষ্কার করে দেয়। যদিও খুব একটা দাগ পড়েনি, তাও মিহুলের মন খারাপ। একটু পর টিস্যু বাইরে ফেলে রাবির সোজা হতেই দেখল তার আইসক্রিম গলে গিয়ে তার পাঞ্জাবিতে পড়ছে। সেই মেহুলের দিকে চেয়ে বলে, আপনার অভিশাপ যে সাথে সাথেই লেগে যায়, সেটা তো বলেননি। মেহুল না বুঝে তার দিকে ভ্রু কুচকে তাকায়। রাবির তাকে ইশারা দিয়ে তার পাঞ্জাবির অবস্থা দেখায়। মেহুল তা দেখে শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, থাক, কষ্ট পেন না, আমি আপনাকে একটা সাদা পাঞ্জাবির দোকান কিনে দিব। এই বলে সে আবার হাসে। আর রাবিরও তখন মৃদু হেসে তার পাঞ্জাবি পরিষ্কার করে। তারপর আবার গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা থেমে যেতেই মেহুলের ঘুম ভাঙে। সে দেখে একটা গেটের বাইরে তাদের গাড়ি থেমেছে। এই জায়গাটা সে চেনে না। ড্রাইভিং সিটে রাবিরকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় সে। দ্রুত গাড়ি থেকে নামে। বের হতেই রাবিরকে দেখে গেটের দারোয়ানের সাথে কথা বলছে, তা দেখে শান্তি পায় সে। তারপর আস্তে আস্তে সেও রাবিরের পাশে গিয়ে দাঁড়ায়। রাবির দারোয়ানের সাথে কথা বলা শেষ করেই মিহুলের দিকে চেয়েই বলে, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। মেহুলকে নিয়ে রাবির ভেতরে প্রবেশ করে। ভেতরের পরিবেশ দেখে মেহুল ভীষণ অভিভূত হয়। কি সুন্দর জায়গাটা!
একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি। বাড়ির সামনে বিশাল একটা সুইমিং পুল, আর তার সামনেই কিছুটা জায়গা জুড়ে বসার কিছু ছোট ছোট স্থান তৈরি করে রাখা। একপাশে অনেক রকমের গাছ লাগানো, অন্য দিকটায় ছোট্ট বাগান করা। গেটের সাথে লাগানোই একটা বিশাল গেট গাছ আছে, আর তার পাশে নিচে ছোট ছোট টবে বেশ কিছু ফুলের গাছ। মিহু তো আশেপাশে তাকিয়ে তার বিস্ময় কাটাতে পারছে না। এটা নিশ্চয়ই কোনো রিসোর্ট। রাবির বলল, চলুন ভেতরে যাই। ডুপ্লেক্স বিল্ডিংটার সিঁড়ি বাইরের দিকে, পুরো বাড়ি সাদা রঙের। দোতলার পশ্চিম দিকে মুখ করা একটা বড় বারান্দা আছে, তার উপর থেকে পুরো রিসোর্টটা বেশ সুন্দর দেখা যায়। মিহুল নিচতলার ভেতরে যেতেই দেখে একটা বড় হলরুমের স্পেস, সাথে লাগানো একটা লম্বা বারান্দা, আর তার একটা ছোট্ট বসার রুম। তাছাড়া আর কোনো রুম নেই সেখানে। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে সেখানে দুইটা বড় বেডরুম, একটা ডাইনিং রুম, যদিও এটাকে রুম বলা যায় না, অনেকটা বেলকনিটায়, আর বেশ ছিমছাম একটা রান্নাঘর, আর দুইটা ওয়াশরুমও আছে। তবে দোতলা আর সিঁড়ির পাশের জায়গাটা বেশ সুন্দর। মেহুলের তো এসব কিছু বেশ পছন্দ হয়। রাবির তাকে জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? এত সুন্দর একটা জায়গা পছন্দ না হয়ে আর কোনো উপায় আছে? তাহলে কথা ফাইনাল করব? মেহুল জিজ্ঞেস করে, কি কথা? এই পুরো বাড়ি সহ জায়গাটা আমি একজনের কাছ থেকে কিনতে চাচ্ছি। যদি আপনার পছন্দ হয় তবেই কথা আগাবে। এখন বলুন, পছন্দ হয়েছে তো? মেহুল অবাক হয়ে বলল, এই পুরো জায়গাটা আপনি কিনে নেবেন? কত টাকা লাগবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু বলুন পছন্দ হয়েছে কিনা, কারণ এই বাড়ি আমি আপনার নামে কিনেছি। মেহুলের এবার চোখ বেরিয়ে আসবে যেন। সে হতভম্ব হয়ে বলে, কি, এত বড় বাড়ি আমার? কেন, আমার তো কোনো বাড়ির দরকার নেই। আপনি কিনলে আপনার আমি কিনুন, আমার লাগবে না। রাবির গভীর নিঃশ্বাস ফেলে। মেহুলের দুই বাহুতে হাত রেখে কিছুটা কাছে যায়, নরম সুরে বলে, আমি আগেও বলেছি মেহুল, আমার অনেক শত্রু। আমার জীবনের কোনো ভরসা নেই। আমি চাই আমার অনুপস্থিতিতেও যেন আপনি স্বাবলম্বী হয়ে বাঁচতে পারেন, কখনো যেন কারোর কাছে আশ্রয় চেতে না হয়। আর তার জন্য যা যা করার দরকার আমি সব করে যাব। আমি চাই আপনি ভালো থাকুন, জীবনের সবটুকু সুখ পান, সেটা আমার উপস্থিতিতেই হোক বা অনুপস্থিতিতে। আপনাকে সুখী দেখতে পারলেই আমার শান্তি। মেহুল অবাক হয়ে চেয়ে থাকে লোকটার দিকে। এত মুগ্ধতা কেন ওনার মাঝে? এত কেন ভাবেন উনি? এত কেন ভালোবাসেন? মেহুলের তো এখন ভয় হচ্ছে, ওনার এই অতিরিক্ত ভালোবাসা যদি কোনোদিন ওনার জীবনে আতঙ্ক হয়ে দাঁড়ায় তখন। মেহুলকে নীরব দেখে রাবির প্রশ্ন করে, কি হলো মেহুল, আপনার বাড়িটা পছন্দ হয়নি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু এটার অনেক টাকা, আমি জানি। এখন এত টাকা খরচ করার কোনো দরকার আছে? রাবির হেসে বলে, আমার টাকা আপনি আর মা ছাড়া আর কার পেছনেই বা খরচ করব বলুন? আপনারা ছাড়া আমার আছেই বা কে? আচ্ছা আপনি গিয়ে বসুন, আমি জমির মালিককে কল দিয়ে আসতে বলছি। আজই সব ফাইনাল হোক। আপনাকে নিয়ে আজকে এখানেই থেকে যেতাম যদি বেডরুমে একটা বিছানা থাকতো। তবে আপনি চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহের মধ্যেই সমস্ত ফার্নিচারের ব্যবস্থা করে ফেলবো। মেহুল তার সিটে হেলান দিয়ে বসে, ঘাড় কাত করে রাবিরের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ। রাবিরও সেটা টের পায়। সে মৃদু সুরে, কাউকে এভাবে দেখতে নেই, তার নজর লাগে। লাগুক, একটু নজর লাগা ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, বউয়ের নজর লাগলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা তাই? জি। আপনার কাছ থেকে প্রতিনিয়ত নতুন অনেক কিছু শিখছি। হ্যাঁ, তা তো শিখবেনই। এমন ট্যালেন্টেড মেয়ে বিয়ে করেছেন, ভবিষ্যতে আরো কত কিছু শিখবেন। রাবির ঠোঁট গুজে হেসে। মেহুল বলে, এই যে আজ আপনার এত টাকা গেল, আপনার মায়া লাগছে না? রাবির কপালে ক্ষুদ্র ভাঁজ ফেলে, জিজ্ঞেস করে, টাকার মায়া? হুম। না, টাকার প্রতি মায়া দেখিয়ে কি হবে? এটা তো আর পার্মানেন্ট কিছু না। আজকে আছে তো কালকে নেই। যেই জিনিস ক্ষণস্থায়ী সেই জিনিসের প্রতি মায়া থাকতে নেই। মেহুল নিঃশ্বাস ফেলে, বলে, আপনি বড়লোক মানুষ, এই টাকা হয়তো আপনার জন্য কিছুই না, তবে আমার মায়া লাগছিল।
আমি দেখেছি টাকা হাতে না থাকলে মানুষকে কত কষ্ট করতে হয়। আবার বাবা যখন প্রথম অসুস্থ হন তখন বাবার চাকরিটাও চলে যায়। আমি তখন দেখেছিলাম কিভাবে মা কিছু টাকার জন্য খেয়ে না খেয়ে টিউশনি করিয়েছে। মাকে তখন খুব একটা বাসায় পেতাম না। এই বয়সে কত দিকে ছুটেছেন, কষ্ট হতো মাকে দেখে। পরে আমিও দু একটা টিউশনি নিই, তবে মা আমাকে সেটা বেশি দিন কন্টিনিউ করতে দেননি। মা একাই সব কিছু সামলান। এর মাঝে বাবার অফিস থেকে বলা হয় বাবার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ওনারা বাবার পেনশনের ব্যবস্থা করে দেবেন। এখন মাসে মাসে মা বাবার এই পেনশনের টাকা তুলেই সমস্ত খরচ মেটান। তবে এত কিছুর পরেও আমাকে কিছু বলতে দেন না। আমার নাকি খালি একটাই কাজ, পড়াশুনো করা। তাই সেই সময় আমি বুঝেছিলাম টাকার কি মূল্য। রাবির এক হাত দিয়ে মেহুলের হাতটা এনে তার কোলের উপর রাখে, সামনের দিকে চেয়েই বলে, টাকা তখনই মূল্যবান যখন আপনি সেটা সঠিক ব্যবহার করবেন। আমার কাছেও টাকা দামি বস্তু, কারণ এর জন্য আমাকেও কষ্ট করতে হয়, আমাকেও পরিশ্রম করতে হয়। তাই আমি জানি টাকার মূল্য কতখানি। তবে আর একটা কথাও বিশ্বাস করি, টাকা ততক্ষণ পর্যন্তই মূল্যবান যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার করার মানুষ থাকে। এই যেমন ধরুন, আপনার কাছে কোটি কোটি টাকা আছে অথচ আপনি নেই, তাহলে এই টাকার কি হবে? কি হবে এত টাকা থেকে? কিচ্ছুই হবে না। আপনি ছাড়া আপনার এই টাকারও কোনো মূল্য নেই। সেই জন্যই সঠিক সময়ে টাকার ব্যবহার করতে হয়, হোক সেটা যতই বড় অঙ্কের। আপনার প্রয়োজনে আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন। আর হ্যাঁ, এখন থেকে মা বাবার সমস্ত দায়িত্ব আমার। আপনি মাকে বলবেন ওনাদের ছেলে ওনাদের দায়িত্ব নিতে চাইছে, ওনারা যেন অনুমতি দেন। মেহুলের আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে, মিহি সুরে বলে, নেতা সাহেব, আপনি এত ভালো কেন? রাবির তার দিকে এক পলক তাকায়, মৃদু হেসে বলে, আপনি আমাকে ভালো চোখে দেখছেন বলে। মেহুল তখন ভ্রুকুচকে বলে, তাহলে কি আপনি খারাপ? রাবির জবাব দেয় না, তার দিকে চেয়ে কেবল মুচকি হাসে। গাড়ি থেকে নেমে মেহুল বলল, আপনিও ভেতরে চলুন, মা না হলে আমাকে বকবে। না না মেহুল, আমার এখন গিয়ে একটা মিটিংয়ে যেতে হবে। দেখছিলেন না কতবার করে কল আসছিল। আবার অন্যদিন আসবো, মাকে বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা, আপনি আগে ভেতরে যান, তারপর আমি যাব। মেহুল হেসে তাকে বিদায় জানিয়ে বাসার ভেতর গেল। রাবিরও তারপর আর দাঁড়ায়নি, মিটিং আছে বলে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। রামিনা বেগম বললেন, জামাইকে বাসায় নিয়ে আসতে পারলে না? মা মা আমি ওনাকে বলেছিলাম, কিন্তু ওনার নাকি মিটিং আছে, তাই আসতে পারেননি। বলেছেন অন্য একদিন আসবেন। তিনি আশ্বস্ত হয়ে বিছানায় বসলেন, ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বললেন, হে রে, কোথায় ঘুরতে গিয়েছিলি? মেহুল বড় করে নিঃশ্বাস নিয়ে দুপাত তুলে মায়ের মুখ বরাবরই বসে, বড় বড় চোখ করে বলে, তোমার জামাই আজকে কি করেছে জানো? কি করেছে? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে সে ব্যাগ থেকে একটা দলিলের কাগজ এনে মায়ের হাতে দেয়। রামিনা বেগম জিজ্ঞেস করেন, এটা কি? খুলেই দেখো না। তিনি দলিল খুলে পড়তে আরম্ভ করলেন। পড়া শেষ করে হাঁ করে মেহুলের দিকে চাইলেন, অবাক হয়ে বললেন, মেহুল, এটা সত্যি? এত বড় জমি তোর নামে? হ্যাঁ মা, আজ তো সারা দিন উনি এসবই করেছেন। খালি জমি না, ওই জমির উপর বিশাল এক ডুপ্লেক্স বাড়িও আছে, সেটাও আমার। তুমি বুঝতে পারছো মা উনি কি কি করেছেন? রামিনা বেগম আবার দলিলের দিকে চাইলেন, তারপর মেহুলের দিকে চেয়ে আফসোসের সুরে বললেন, কতগুলো টাকা? হ্যাঁ, আমিও তো সেই জন্য ওনাকে বারণ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। আজকে সব ফাইনাল করে তবেই ফিরবেন। এই দলিলও তাই আগেই বানিয়ে রেখেছিলেন। রামিনা বেগম বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন, বললেন, রাবির তোকে কত ভালোবাসে দেখেছিস? তুই কোনোদিন ছেলেটাকে কষ্ট দিস না, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। ওর মতো তোর কথা কেউ এত ভাববে না মা, ওকে তুইও আগলে রাখিস। মেহুল মাথা নিচু করে স্মিত হাসল, বলল, আচ্ছা। সকালবেলা মায়ের চিৎকারে মেহুলের ঘুম ভাঙে। সে উঠে বসে এদিক ওদিক তাকায়, কি হয়েছে বুঝতে পারছে না। মা এত সকালে চেঁচাচ্ছেন কেন? ঘড়িতে চেয়ে দেখে 10টা
বেজে 25 মিনিট। মিহুল বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে দেয়, তারপর ফ্রেশ হয়ে এসে আস্তে করে দরজা মিলে বাইরে যায়। বাবা মায়ের রুমের কাছে গিয়ে একটু উকি দিয়ে দেখে মা তার ভীষণ চটে আছেন। কিন্তু হঠাৎ উনার হলো কি, বাবা অসুস্থ হওয়ার পর বাবার উপর আর উনি কখনোই রাগ দেখাননি। এখন একমাত্র এই বাড়িতে পড়ে আছে সে নিজে, যার উপর উনি এত রাগ দেখান। কিন্তু মিহুলের জানা মতে সে তো এমন কিছু করেনি যার জন্য একদম সকাল হতে না হতে এমন চিল্লাফাল্লা শুরু হয়ে যাবে। মিহুল তাই ভয়ে দরজার সামনেই দাঁড়িয়ে আছে, ভেতরে যাওয়ার আর সাহস পাচ্ছে না। রামিনা বেগম এর মাঝে আবার চেঁচিয়ে ওঠেন, এই মেহুল, তোর ঘুম হয়নি এখনো? উঠবি নাকি কিছু উত্তম মধ্যম খেয়ে তোর ঘুম ভাঙবে? মিহুল এক ছুটে ভেতরে গিয়ে বলে। না না মা, আমার ঘুম ভেঙে গেছে। রামিনা বেগম চোয়াল শক্ত করে তার দিকে চাইলেন, কর্কশ স্বরে বললেন, এদিকে আয়। মেহুল ঢোকিলে এমন ভয়ঙ্কর ভাবে মা কেন ডাকছেন? সে কি করেছে? মেহুল এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থাকে। রামিনা বেগম আবার বলেন, কি হলো? কথা কি কানে যাচ্ছে না? বললাম না এদিকে আসতে। মেহুল ভয়ে ভয়ে 2 কদম এগিয়ে গেল। রামিনা বেগম তখন তার মুখের উপর একটা পেপার ছুঁড়ে মারেন। ক্ষিপ্ত সুরে বলেন, এসব কি?